আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের ধারাবাহিক অধ্যায়গুলো আমরা দেখছিলাম। তার ধারাবাহিকতা এখন 14 অধ্যায় নিয়ে আলোচনা করব। জরুরি পরিস্থিতি মোকাবেলা। 1 নাম্বার, অগ্নিকাণ্ডজনিত জরুরি পরিস্থিতি ও সামাজিক প্রভাব। হুট করে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে কি করতে হবে? ছবি 1 এবং 2 আমরা এখানে দেখলাম। আগুন লেগে গিয়েছে। 2 নাম্বার 1 দেখব। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথমে ছবি 1 এর মধ্যে ঘরটিতে কি হয়েছে, 2 পুরুষ লোকটি কোথায় ফোন করেছে, 3 অন্যরা কি করছে। ছবি 2 1 নাম্বার, বাজারটিতে কি ঘটছে, 2 নাম্বার লোকজন কি করছে, 3 নাম্বার অগ্নি নির্বাপন কর্মীরা কি করছে। এই যে অংশটা আছে এগুলোর উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে লিখব। ছবি 1 এর মধ্যে ঘরটিতে কি হয়েছে, আগুন লেগেছে। 2 নাম্বার পুরুষ লোকটি কোথায় ফোন করেছে, ফায়ার ব্রিগেডে ফোন করেছে। 3 নাম্বার অন্যরা কি করছেন, আগুন নেভাতে চেষ্টা করছেন। ছবি 2 এর মধ্যে 1 বাজারটিতে কি ঘটছে, আগুন লেগেছে। 2 লোকজন কি করছে, নিজেদের জিনিস প্রয়োজনীয় জিনিসপত্র আগুন থেকে নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা করছে। 3 নাম্বার অগ্নি নির্বাপন কর্মীরা কি করছেন, আগুন নেভাতে চেষ্টা করছেন। তো এইভাবে করে এই অংশের উত্তরগুলো তোমরা সুন্দর করে লিখতে পারবে। বাংলাদেশে আজকাল অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। ঘর বাড়ি বস্তি দোকানপাট কলকারখানা গার্মেন্টস যানবাহন ইত্যাদি দুর্ঘটনাবশত আগুন লেগে অসতর্কতা ও অসচেতনতা আগুন লাগার মূল কারণ। অনেক সময় কুপি বাতি মোমবাতি মশার কয়েল ব্যবহার ইত্যাদি থেকে আগুন লাগতে পারে। এছাড়া ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অপ্রয়োজনে রান্নার চুলা জ্বালিয়ে রাখা প্রভৃতি কারণে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে অনেক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। আগুন ব্যবহারে আমাদের অধিকতর সতর্ক হতে হবে। এরপরে আছে এখানে বিভিন্ন কারণে আগুন লাগতে পারে। আগুন লাগার কারণগুলো দিয়ে নিচের মাইন্ড ম্যাপটি পূরণ করো। প্রয়োজনে ছাড়া চুলা জ্বালিয়ে রাখা আগুন লাগার কারণ। আমরা এখানের মধ্যে মাইন্ড ম্যাপটি এখন লিখব। প্রয়োজন ছাড়া চুলা জ্বালিয়ে রাখা আগুন লাগার কারণ। মোমবাতি মশার কয়েল ব্যবহার অসতর্কতা থাকা গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি অসচেতনভাবে বাজি ফটকা বা ফানুস ওড়ানো। অগ্নি নিরাপদ উপায়ে ভবন নির্মাণ না করা। আবাসিক ভবনের রাসায়নিক পদার্থের গুদাম যেখানে সেখানে আগুন সহ সিগারেট ফেলা। এইসব কারণগুলোর কারণে সাধারণত আগুন লেগে থাকে। খতে বিভিন্ন কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। নিচে সতর্কতামূলক নির্দেশনাগুলো পড়ি ও অনুসন্ধান করি। প্রথমে, কাজ শেষে আপনার চুলার আগুন নিভিয়েছেন কি? আগুন জ্বালানোর পর দিয়াশলাইয়ের কাঠির আগুন নিভিয়েছেন কি? আপনার বাসা বা অফিসের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করছেন কি? আপনি অগ্নি নির্বাপন সামগ্রী প্রস্তুত রেখেছেন কি? এরপরে দিয়েছে উপরের দেওয়া সতর্কতামূলক নির্দেশনাগুলো পড়ি এবং অগ্নিকাণ্ড না ঘটার জন্য আমরা পূর্ব প্রস্তুতিমূলক কি পদক্ষেপ নিতে পারি তা নিচের ছকে লিখি। ক্রমিক নাম্বার। অগ্নিকাণ্ড না ঘটার জন্য প্রস্তুতিমূলক পর্যবেক্ষণ। 1 নাম্বার, রান্নার পর চুলার আগুন সম্পূর্ণভাবে নিভাতে হবে। এভাবে আমরা এই ছকটা পূরণ করব। 1 নাম্বারে রান্নার পর চুলার আগুন সম্পূর্ণভাবে নিভাতে হবে। 2 নাম্বার, আগুন জ্বালানোর পর দিয়াশলাইয়ের কাঠির আগুন ভালোভাবে নিভাতে হবে। 3 নাম্বার, বাসা বা অফিসের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করতে হবে। 4 নাম্বার, বাসা বা অফিসের অগ্নি নির্বাপন সামগ্রী প্রস্তুত রাখতে হবে। 5 নাম্বার, আগুন নিয়ে খেলা থেকে বিরত থাকতে হবে। এভাবে করে এই অংশের উত্তরগুলো তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে। গাজীপুরের টঙ্গী বস্তিতে আগুন লাগে। আগুনের আতঙ্কে বস্তির মানুষ দিশেহারা হয়ে পড়ে অস্থির হয়ে ছোটাছুটি করতে থাকে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। কেউ ফায়ার সার্ভিসে ফোন করে সাহায্য চায়। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন হাজির হন। অগ্নি নির্বাপন কর্মীদের 2 ঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে শতাধিক বসতঘর ও মালামাল মুড়ে ছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হন ও 2 জন শিশু দগ্ধ হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। বস্তির সাথে লাগানো একটি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়। কারো ঘরের একটা ছাগল ও কয়েকটা হাঁস মুরগি পোড়া মৃতদেহ পড়ে আছে। আশেপাশে থাকা কিছু গাছ পুড়ে গেছে। বস্তির পাশে দিয়েই যাওয়া বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়।
আশেপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ব্যাপক ক্ষতি হয়। বসতঘর হারানোর মানুষগুলো সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। সরকারি ও স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে স্থানীয় ও সরকারের পক্ষে থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। এরপরে উপরের ঘটনাটি পড়ে অগ্নিকাণ্ডের ফলে কী কী সামাজিক প্রভাবের সৃষ্টি হয়েছে তা তালিকা নিচের ছকে তৈরি করি। ক্রমিক নাম্বার অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট সামাজিক প্রভাব। 1 নম্বর, বসতঘর পুড়ে যাওয়াতে ক্ষতিগ্রস্তদের রাস্তায় রাত্রিযাপন করতে হয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম বসতঘর পুড়ে যাওয়াতে ক্ষতিগ্রস্তদের রাস্তায় রাত্রিযাপন করতে হয়েছে। 2 নম্বর, মুদি দোকান পুড়ে যাওয়ায় অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 নম্বর, গবাদি পশু হাঁস মুরগি পুড়ে মারা গিয়েছে। 4 নম্বর, বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। 5 নম্বর, একজন বৃদ্ধা নিহত ও 2 জন শিশু দগ্ধ হয়েছে। 112 নম্বর পৃষ্ঠার 2 নম্বর টপিক, ঘূর্ণিঝড় জনিত জরুরি পরিস্থিতি ও সামাজিক প্রভাব। এখানে আমরা 2টা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলোর মধ্যে আমাদেরকে বলেছে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবি, প্রশ্ন এবং তার উত্তর। ছবি 1-এর মধ্যে 1 নম্বর, ছবিতে কি করা হয়েছে। 2 নম্বর, কাজটি কেন করা হয়েছে। 3 নম্বর, কখন এমন কাজ করা হয়। ছবি 2-এর মধ্যে এই ছবিটি কিসের, কখন এমন ধ্বংসলীলা হয়। 3 নম্বর, এর ফলে কি কি সমস্যা তৈরি হয়। এই উত্তরগুলো আমরা এখন দেখব। ছবি 1-এর মধ্যে তাহলে আমরা দেখছি ছবিতে কি করা হচ্ছে। এখানে মাইকিং করা হচ্ছে। 2 নম্বর, কাজটি কেন করা হচ্ছে, যাতে আশ্রয় কেন্দ্র যেতে বলা হচ্ছে। 3 নম্বর, কখন এমন কাজ করা হয়। দুর্যোগের পূর্বাভাস ও বিপদ সংকেত দেখানো হলে এমন কাজ করা হয়। 2 নম্বর ছবিতে, ছবিটি কিসের, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ছবি। 2 নম্বর, কখন এমন ধ্বংসলীলা হয়। সমুদ্রের পানি যখন 10 থেকে 12 ফুট উঁচুতে জলোচ্ছ্বাস আকারে আঘাত হানে তখন এমনটা হয়। 3 নম্বর, এর ফলে কি কি সমস্যা তৈরি হয়। অনেকে গৃহহীন হয়ে পড়ে, গাছপালা, বিদ্যুতের খুঁটি লণ্ডভণ্ড হয়ে যায়, হাঁস মুরগি গবাদি পশু ভেসে যায়, কৃষি উৎপাদন ব্যাহত হয়। তো এইভাবে এই যে অংশটা আছে এটাও তোমরা এখানে লিখতে পারবে। তাসিন বাংলাদেশের উপকূলীয় এলাকার একজন ছাত্র, সেই 4র্থ শ্রেণীতে পড়ে। একদিন টেলিভিশনে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত শুনে সে মা বাবাকে জানায়। ঘূর্ণিঝড় শুরুর আগে তারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি হিসাবে মা চুলার আগুন নিভালেন, মোবাইলে চার্জ দিলেন, বৈদ্যুতিক সংযোগ মেইন সুইচ বন্ধ করলেন, ঘরের বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখলেন। তাসিনের বাবা গবাদি পশু হাঁস মুরগি নিরাপদ জায়গায় রাখলেন। তাসিন তার বই, খাতা, কলম ইত্যাদি ব্যাগে ভরে রাখলেন। তারা জমির দলিল ও অন্যান্য জরুরি কাগজপত্র পানি নিরোধক কৌটায় ভরলেন। প্রয়োজনীয় মালামাল, শুকনো খাবার, টর্চ লাইট, মোমবাতি, ওষুধ, খাওয়ার পানি, কাপড়, বইয়ের ব্যাগ সাথে নিলেন। তারপর সবাই একসাথে আশ্রয়কেন্দ্রে গেলেন। সেখানে গ্রামের আরও অনেক পরিবার আছে, সবাই সহযোগিতার মনোভাব নিয়ে সেখানে অবস্থান করছেন। নিজেদের সাথে নেওয়া জিনিসপত্র খেয়াল রাখলেন, নিজেদের শুকনো খাবার খেলেন ও নিরাপদ পানি পান করলেন। তাহসিন একাকী কোথাও যায়নি, বড়দের কথা মেনে পরিবারের সদস্যদের সাথে থেকেছে। খতে উপরের ঘটনাটি পড়ে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে আমি কি কি কাজ করব এবং আশ্রয়কেন্দ্রে আমার করণীয় কাজ নিচের ছকে লিখি। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি আমার করণীয়। তাহলে এখানে লিখতে পারি জিনিসপত্র নিরাপদ স্থানে রাখবো। 2 নম্বর, বই খাতা কলম ব্যাগে ভরে রাখবো। 3 নম্বর, বৈদ্যুতিক সংযোগের মেইন সুইচ বন্ধ করব। 4 নম্বর, গবাদি পশু ও হাঁস মুরগি নিরাপদ স্থানে রাখবো। পরবর্তীতে যদি আমরা দেখি এখানের মধ্যে আছে আশ্রয়কেন্দ্রে আমরার করণীয়। ক্রমিক নাম্বার 1 নম্বর, প্রয়োজন ছাড়া কক্ষের বাইরে যাব না। 2 নম্বর, নিজেদের জিনিসপত্র খেয়াল রাখবো। 3 নম্বর, একাকী কোথাও যাব না। 4 নম্বর, বড়দের কথা মেনে পরিবারের সদস্যদের সাথে থাকবো। এভাবে করে এই যে উত্তরগুলো আছে তোমরা এগুলো ধারাবাহিকভাবে লিখতে পারবে। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে উপকূলীয়বাসী আজও ভুলতে পারে না। 2007 সালে 15 নভেম্বর প্রলয়নকারী এক ঘূর্ণিঝড়ের নাম ছিল সিডর। এই ঘূর্ণিঝড় প্রাণ হারান অনেক মানুষ, নিখোঁজ হন অনেকে। অগণিত মানুষ গৃহহীন হয়ে পড়েন। গাছপালা, মোবাইল টাওয়ার, বৈদ্যুতিক খুঁটি ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। মোবাইল নেটওয়ার্ক ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাঁস মুরগি গবাদি পশু বন্যপ্রাণী পানিতে ভেসে যায়। পানীয় জলের তীব্র অভাব দেখা দেয়। জলোচ্ছ্বাসের কারণে ফসলের মাঠে লবণাক্ত পানি প্রবেশ করে। লবণাক্ততার জন্য কৃষি উৎপাদন ব্যাহত হয়। কাজের সুযোগ হারিয়ে অনেকে পেশা পরিবর্তন করতে বাধ্য হন। কাজের খোঁজ কেউ কেউ এলাকা ছেড়ে শহরে পাড়ি দেন। এই প্রলয়নকারী সিডরের
এই প্রলয়নকারী ঝড়ের প্রথম ঝাপটা গিয়েছে সুন্দরবনের উপর দিয়ে। সুন্দরবনের কারণে ব্যাপক ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে উপকূলীয় অঞ্চল। পরবর্তীতে ঘটে দিয়েছে উপরের লেখাটি পড়ে ঘূর্ণিঝড় সিডরের ফলে সৃষ্ট সামাজিক প্রভাব চিহ্নিত করে নিচের ছকটি লিখি। ক্রমিক নাম্বার ঘূর্ণিঝড়ের সামাজিক প্রভাব, এখানে আমরা এটা এখন পূরণ করব। 1 নম্বরে অনেক মানুষ প্রাণ হারান ও নিখোঁজ হন। 2 নম্বর গৃহহীন হয়ে পড়েন অগণিত মানুষ। 3 নম্বর মোবাইল টাওয়ার ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। 4 নম্বর মোবাইল নেটওয়ার্ক ও সড়ক ব্যবস্থার বিচ্ছিন্ন হয়ে যায়। 5 নম্বর পানীয় জলের তীব্র অভাব দেখা দেয়। তো এইভাবে করে এই অংশের আনসারটা তোমরা করতে পারবে। গতে দিয়েছে শিক্ষার্থীরা 2টি দলে বিভক্ত হয়ে একদল ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি ও অন্য দল ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় উপর মহড়া দেবে। এই 2টার উপর তোমরা মহড়া দেবে। তোমরা প্রথম দল এখানের মধ্যে পদ্মা দলের তালিকা ঘূর্ণিঝড়ের প্রস্তুতি তোমরা এখানের মধ্যে লিখবে 1 থেকে 1 2 3 4 5 পর্যন্ত। এরপরে যমুনা দলের তালিকার মধ্যে ক্রমিক নাম্বার আছে, তোমরা এগুলোর মধ্যে লিখবে। এইভাবে করে তোমরা এখানে মহড়া দেবে। এগুলো তোমরা ভালো করে লিখে নেবে। আমরা এখন অনুশীলনের যে সমাধানটি রয়েছে সেটি তোমাদেরকে দিব। প্রথমে কতে দিয়েছে সত্য হলে পাশে দন্তেশ্ব এবং মিথ্যা হলে পাশে মি লিখতে বলেছে আমাদেরকে। 1 নম্বরে দিয়েছে সতর্কতা ও সচেতনতা অগ্নিকাণ্ড রোধের প্রধান উপায়, এটা সত্য কথা, তাহলে এটা হবে দন্তেশ্ব। 2 নম্বর লবণাক্ততার কারণে কৃষি উপাদান ব্যাহত হয় না, এটা মিথ্যা কথা, ব্যাহত হয়। 3 অগ্নি নির্বাপন সামগ্রী শুধু ফায়ার সার্ভিসের অধীনে থাকবে, এটা মিথ্যা। 4 নম্বর ঘূর্ণিঝড় শুরুর আগে নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত, এটা সত্য, নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। পরে 2 নম্বরে দিয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের শব্দ মিল করো। বাম পাশের সাথে ডান পাশ আমরা মিল করব। অসচেতনভাবে মশার কয়েল ব্যবহার এর কারণে কি হতে পারে? অগ্নিকাণ্ড হতে পারে। 10 নম্বর বিপদ সংকেত হলো ঘূর্ণিঝড়ের কৃষি উপাদান ব্যাহত হয় লবণাক্ততার কারণে। পরে আমাদেরকে ঘতে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর দিয়েছে অগ্নিকাণ্ডের ফলে কি ধরনের ক্ষতি হতে পারে। 2 নম্বর জরুরি পরিস্থিতি সৃষ্টি করে এমন কয়েকটি দুর্যোগের নাম লেখো। এখানে আমরা এগুলো ব্যাখ্যা করব। তাহলে প্রথমটার উত্তর আমরা লিখতে পারি অগ্নিকাণ্ডের ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। অগ্নিকাণ্ডে অনেক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে। মানুষের বসতঘর ও মালামাল পুড়ে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে যেতে পারে। গাছপালা, বিদ্যুতের খুঁটি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রকৃতি ও সামাজিক পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। এইভাবে করে এই অংশের উত্তরটা লিখতে পারবে। 2 নম্বরের মধ্যে জরুরি পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন দুর্যোগের নাম এর মধ্যে আছে। জরুরি পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন দুর্যোগের নাম: 1 অগ্নিকাণ্ড, 2 ঘূর্ণিঝড়, 3 জলোচ্ছ্বাস। এরপরে ঘতে আছে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 1 নম্বর অগ্নিকাণ্ড রোধে কি ধরনের সতর্কতা অবলম্বন করব তা বর্ণনা করো। 2 নম্বর কি কি কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। 3 নম্বর ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে কি ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তা বর্ণনা করো। এইগুলোর উত্তর এখন আমরা লিখব। প্রথমে অগ্নিকাণ্ড রোধে কি ধরনের সতর্কতা অবলম্বন করবে তা বর্ণনা করো। বাংলাদেশের আজকাল অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে, তাই অগ্নিকাণ্ড রোধে আমাদের নানান ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। অগ্নিকাণ্ড রোধে রান্নার কাজ শেষ করে চুলার আগুন নিভিয়ে রাখতে হবে। বাসা বা অফিসের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করতে হবে। পূর্ব প্রস্তুতি হিসেবে অগ্নি নির্বাপন সামগ্রী প্রস্তুত রাখতে হবে। আগুন জ্বালানোর পর দিয়াশলাইয়ের কাঠির আগুন ভালোভাবে নিভিয়ে দিতে হবে। মোমবাতি, মশার কয়েল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। 2 নম্বরের মধ্যে বলেছে কি কি কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। অসতর্কতা ও অসচেতনতা অগ্নিকাণ্ডের মূল কারণ। এছাড়া যেসব কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে তা: 1 মোমবাতি, মশার কয়েল ব্যবহারে অসতর্কতা। 2 নম্বর ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি। 3 নম্বর রান্নার পর চুলার আগুন ভালোভাবে না নেবানো। 4 নম্বর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। 5 নম্বর দিয়াশলাইয়ের কাঠি আগুন ভালোভাবে না নেবানো। 6 নম্বর আগুন নিয়ে খেলা করা। 7 নম্বর অসচেতনভাবে আতশবাজি বা ফানুস ওড়ানো। 8 নম্বর নিয়ম না মেনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার। 3 ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে কি ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তা বর্ণনা করো। ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে কি ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে তা বর্ণনা করো। ঘূর্ণিঝড়ের সংবাদ জেনে আমাদের উচিত আশ্রয় কেন্দ্রে যাওয়া। এর আগে পূর্ব প্রস্তুতি হিসাবে চুলার আগুন ভালোভাবে নিভিয়ে দেব। মোবাইল চার্জ দিয়ে নেব। বিদ্যুৎ সংযোগের মেন সুইচ বন্ধ করে দেব। ঘরের জিনিসপত্র গুছিয়ে নিরাপদ
স্থানে রাখবো, গবাদি পশু ও হাঁস মুরগি নিরাপদ জায়গায় রেখে আসবো, বই খাতা কলম ইত্যাদি ব্যাগে ভরে সাথে নেব, জমির দলিল ও অন্যান্য জরুরি কাগজপত্র পানি নিরোধক কৌটায় ভরে রাখবো। এছাড়া প্রয়োজনীয় মালামাল, শুকনো খাবার ও টর্চ লাইট, মোমবাতি, ওষুধ খাওয়ার পানি ইত্যাদি সাথে নেব। এভাবে করে তোমরা এই অংশের উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারো।